তো রিজলভ হওয়ার কথা ছিল তখন। ও, রিজলভ হচ্ছে না কেন? কারণ আমি ডিএনএসটা এনেবলই করি নাই। ডিএনএস অ্যাড করেছি ঠিকই, এটাকে অ্যাডও দেই নাই, এটাকে অনও করি নাই। দ্যাটস ওয়াই রিজলভ হচ্ছে না। এই যে নাও, এই যে cisco.com, দিস ইজ cisco.com। ওকে, সো আমি একটা ওয়েবসাইট এখান থেকে আমি রিচ করতে পারতেছি, রাইট? প্লাস হচ্ছে আমাদের জি অ্যাডমিন স্যার। পিসি যেটা আছে, এখান থেকেও যদি আমি ওয়েব ব্রাউজার থেকে cisco.com দিয়ে রিচ করার ট্রাই করি, সো আমি এখানে রিচ করতে পারছি। আচ্ছা, সো এখন আমরা একটা এক্সটেন্ডেড এসিএল কনফিগার করব। এক্সটেন্ডেড এসিএল কে বলেছিলাম কি অ্যাডভান্স লেভেলের এসিএল। দ্যাট মিন্স আমরা এখানে ইন ডেপথে অনেক কিছু মানে ফোকাস করতে পারি, টার্গেট করতে পারি, ঠিক আছে? দ্যাট মিন্স ডিটেইলড এসিএল কনফিগারেশন আমরা করতে পারি এখানে। সো এই জন্য আমাদেরকে এখন একটা এসিএল কনফিগার করতে বললো। লেটস সে যে রাইট অ্যান এক্সটেন্ডেড এসিএল, যে একটা এক্সটেন্ডেড এসিএল লেখো, সো দ্যাট লেটস সে আমাদের পিসি টু যেটা আছে, যে পিসি টু ক্যান নট হ্যাভ আ ওয়েব কমিউনিকেশন টু সিসকো ওয়েব সার্ভার, মানে আমাদের যে ওয়েব সার্ভার, দ্যাট মিনস পিসি টু আমাদের এই সিসকো ওয়েব সার্ভারের সাথে কোনো ওয়েব কমিউনিকেশন করতে পারবে না। পিসি টু ক্যান নট হ্যাভ আ ওয়েব কমিউনিকেশন টু সিসকো ওয়েব সার্ভার। দ্যাট মিনস আমাকে এখানে কি করতে হবে, যে এসিএলটা দিয়ে শুধুমাত্র তার ওয়েব সার্ভিসটাকে ব্লক করতে হবে, নাকি ফুল নেটওয়ার্ক কমিউনিকেশন ব্লক করে দিতে হবে? না স্যার, শুধু ওয়েব কমিউনিকেশন। শুধু ওয়েব কমিউনিকেশনটাকে আমাকে ব্লক করে দিতে হবে। সো আমরা এখানে শুধু ওয়েব কমিউনিকেশন যদি ব্লক করতে চাই, সো এই জন্য আমাকে আগে জানতে হবে যে এই যে ওয়েব কমিউনিকেশনটা, এটা হয় কোন প্রোটোকলের থ্রুতে? কেউ বলতে পারে? ওয়েব কমিউনিকেশন কি টাইপের প্রোটোকল? এইচটিটিপি। এইচটিটিপি হচ্ছে মানে সাব ক্যাটাগরি, মেইন ক্যাটাগরিটা কি? এইচটিটিপি কি ধরনের প্রোটোকল? টিসিপি। টিসিপি, ও, এক্স্যাক্টলি। সো এখানে যেটা হবে, এটা হবে হচ্ছে একটা টিসিপি প্রোটোকলের উপরে এইচটিটিপি সাব প্রোটোকলের উপরে আমাকে এই এসিএলটা কনফিগার করতে হবে, ঠিক আছে? সো এটা আপনাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কোন প্রোটোকলের উপরে এসিএলটা অ্যাপ্লাই করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড এসিএল যখন আমরা কনফিগার করেছিলাম, আমরা শুধু ইউজ করেছিলাম কোন অ্যাড্রেসটাকে? স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করার সময় আমরা কোন অ্যাড্রেসটাকে কনফিগার করেছিলাম? কনফিগারে কোন অ্যাড্রেসটা দিয়েছিলাম? যখন স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করতাম, ওই যে ডিনাই পারমিট, ওটার পরে যে নেটওয়ার্ক অ্যাড্রেস বা ইউজার অ্যাড্রেস দিতাম, ওটা কার অ্যাড্রেস ছিল? স্যার, যাকে আমরা ডিনাই করব তার অ্যাড্রেসটা ছিল, বা পারমিট করব তার অ্যাড্রেসটা ছিল। সেটা কে, সোর্স না ডেস্টিনেশন? স্যার, এটা ছিল সোর্স থেকে স্যার। সোর্স থেকে। সো স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করার সময় আমরা সোর্স অ্যাড্রেস ইনপুট দেই। এক্সটেন্ডেড এসিএল কনফিগার করার সময় আপনাকে সোর্সও দিতে হবে, ডেস্টিনেশনও দিতে হবে, দুইটাই দিতে হবে। তো এই যে আমি আপনাদেরকে যে এসিএলটার কথা বললাম, যে এসিএলটা আমরা এখন এক্সটেন্ডেডে কনফিগার করব, এটার সোর্স কে? স্যার, পিসি2 পিসি টু। ডেস্টিনেশন সার্ভার, মানে সিসকো ওয়েব ডট কম সার্ভার। ওয়েব সার্ভার। জি তাহলে স্যার। আমাকে এরকম একটা এসিএল লিখতে হবে। তো স্ট্যান্ডার্ড এসিএল আমরা কনফিগার করি কোন রাউটারে? সব এসিএলই তো কনফিগার হয়েছে রাউটারে। কোন রাউটারে? আচ্ছা, কোন রাউটারে? হুম, স্যার, এই ডেস্টিনেশন রাউটারে হয় স্যার। ডেস্টিনেশনের ক্লোজেস্ট রাউটারে। ক্লোজেস্ট ডেস্টিনেশনে রাউটারে, জি স্যার। অনেকগুলো রাউটার থাকতে পারে, ডেস্টিনেশনে জি স্যার। ক্লোজেস্ট রাউটারে হয় স্ট্যান্ডার্ড। তাহলে এক্সটেন্ডেড কোথায় হয়? স্যার, এক্সটেন্ডার তো হয় স্যার সোর্সের ক্লোজেস্ট রাউটারে, আর এক্সটেন্ডেডটা হয় স্যার ডেস্টিনেশনের ক্লোজেস্ট রাউটারে, না স্যার? সবাই কি আপনার সাথে একমত? স্ট্যান্ডার্ড কোথায় হয়, এক্সটেন্ডেড কোথায় হয়?
স্যার এটাই তো রিকল করতে পারছি গতকালের ক্লাস থেকে মনে হচ্ছে। স্ট্যান্ডার্ড হয় ডেস্টিনেশনের ক্লোজেস্টে আর এক্সটেন্ডেড হয় সোর্সের ক্লোজেস্টে, উল্টা বলে ফেলছেন। ও আচ্ছা আচ্ছা। স্ট্যান্ডার্ড ডেস্টিনেশন, এক্সটেন্ডেড সোর্স, ঠিক আছে। সো তাহলে আমরা এখন যে এসিএলটা কনফিগার করব, তাহলে এটাকে কোন রাউটারে কনফিগার করতে হবে? স্যার এইচকিউ রাউটারে। এইচকিউ রাউটারে। সো তাহলে আমরা এখন এইচকিউ রাউটারে একটা এসিএল লিখি। সো চলে যাই হচ্ছে আমাদের টার্মিনালে। স্যার কনফিউজড হয়ে পড়ছি কারণ গতকালকে এসিএল স্ট্যান্ডার্ড এসিএলটা যেখানে কনফিগার করছিলাম ওটা তো স্যার মানে সোর্স ডেস্টিনেশন থেকে মাঝেই ছিল, এই কারণে আর কি স্যার। হুম, মানে এটাই ক্লোজেস্ট, এটাই হচ্ছে ফার্থেস্ট রাউটার। সেটাই, যাই হোক। সো আমরা তাহলে এখানে একটা এক্সটেন্ডেড এসিএল লিখবো। তো এক্সটেন্ডেড এসিএল আমরা কি নেমড এসিএল লিখি? তাহলে নাম্বার তো আমরা লাস্ট দিন দেখলাম কিভাবে লিখতে হয়, আমরা এখন একটা নেমড এসিএল লিখি। সো নেমড এসিএল লেখার জন্য আমাদের কি লিখতে হয়? আইপি অ্যাক্সেস লিস্ট, আইপি অ্যাক্সেস লিস্ট, তারপরে দিতে হয় কি? স্যার নাম, যে নামটা দিব। কি টাইপের এসিএল সেই টাইপটা যদি মনে না ও থাকে আচ্ছা। তখন কোশ্চেন মার্ক দিবেন, কোশ্চেন মার্ক দিলেই কিন্তু বলে দেয় যে কি করতে হবে। সো এখানে আমাকে টাইপ ডিক্লেয়ার করতে হবে, আমি কি এক্সটেন্ডেড দিব না স্ট্যান্ডার্ড দিব। সো আমাদের আজকের এসিএল হচ্ছে এক্সটেন্ডেড, সো এক্সটেন্ডেড। দেন হচ্ছে এসিএল এর নাম, এবার হচ্ছে এসিএল এর নাম লেটস সে আরএসটি হাইফেন ওয়েব। আমাদের এসিএলটা হচ্ছে ওয়েবকে রেস্ট্রিক্ট করবে, সো এই কারণে আমরা আরএসটি হাইফেন ওয়েব দিলাম। ইট ইজ আ গুড প্র্যাকটিস, যেটা হচ্ছে যে আপনার এসিএলটা যে কাজ করবে সেই কাজের সাথে রিলেটেড একটা নাম ইউজ করা, ঠিক আছে। তাহলে আপনি এসিএল এর টাইটেল দেখেও একটা আইডিয়া করে ফেলতে পারবেন যে ওকে এই এসিএলটার পারপাস হচ্ছে এইটা। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমাদের যে এসিএলটা, এই এসিএলটাকে পারমিট করবে আর ব্লক করবে। স্যার ব্লক করবে ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করা ওয়েব থেকে। সার্ভারের এককে অ্যাক্সেস করা থেকে ব্লক করবে, সো দ্যাট মিন্স এটা ডেফিনেটলি একটা ডিনাই এসিএল হবে। সো ডিনাই। আচ্ছা, এক্সটেন্ডেড স্ট্যান্ডার্ড এসিএল এর ধরনটা কি ছিল? ডিনাই, সোর্স আইপি মানে সোর্স নেটওয়ার্ক, ওয়াইল্ডকার্ড মাস্ক, দ্যাটস ইট। ডিনাই, সোর্স নেটওয়ার্ক, ওয়াইল্ডকার্ড মাস্ক। আর সিঙ্গেল ইউজার হলে ডিনাই, হোস্ট, হোস্ট আইপি, শেষ, তাই না? এক্সটেন্ডেড ফরম্যাটটা হচ্ছে ডিনাই, তারপরে হচ্ছে প্রোটোকল, তারপরে হচ্ছে সোর্স, তারপরে হচ্ছে ডেস্টিনেশন, তারপরে যদি আপনার ওই প্রোটোকলের আবার ভিতরকার কোনো প্রোটোকল মানে সাব প্রোটোকল করা থাকে দেন সাব প্রোটোকল। আর আপনি যদি পুরো প্রোটোকলের উপরে করতে চান তাহলে ওখানেই শেষ। সো কি লাগবে? পারমিট অর ডিনাই, প্রোটোকল, সোর্স এবং ডেস্টিনেশন। সো তাহলে আমরা এখন এখানে আসি। সো আমাদের কি কি প্রোটোকল আছে সেটা যদি আমরা দেখতে চাই কোশ্চেন মার্ক দিয়ে দেখতে পারি। এই যে AHP, EIGRP, ESP, GRE, ICMP, IP, OSPF, TCP, UDP। তো আমরা কোন প্রোটোকলের উপরে কাজ করব? স্যার টিসিপির উপরে। টিসিপির উপরে। সো এখানে আমরা লিখবো টিসিপি। সো ডিনাই টিসিপি। দেন আমাকে দিতে হবে সোর্স। এখন সোর্স কি আমার ফুল নেটওয়ার্ক না একটা সিঙ্গেল ইউজার? সিঙ্গেল ইউজার স্যার। সিঙ্গেল ইউজার। সো আমরা এখানে দিব কি? হোস্ট। তারপরে দিতে হবে হোস্টের আইপি অ্যাড্রেস। সো আমাদের হোস্টের আইপি কত? 1.2 192.168.1.2। তারপরে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন তো সিঙ্গেল ইউজার, ওয়েব সার্ভিস। সো এই কারণে হচ্ছে আপনার এগেইন হোস্ট, হোস্টের আইপি 192.168.2.1। তো আমরা কি এই যে এসিএলটা লিখবো, এই এসিএলটা কি পুরো টিসিপি প্রোটোকলের উপরে, টিসিপি প্রোটোকলের কোনো সাব প্রোটোকলের উপরে? স্যার পুরো টিসিপিটার উপরেই তো স্যার, মানে সোর্স হোস্টটা হচ্ছে কোনো ধরনের ওয়েব কমিউনিকেশনই সে হচ্ছে করতে পারবে না। এখন শুধু টিসিপির আন্ডারে কি শুধু ওয়েব কমিউনিকেশনই আছে? এসএসএল সবই আছে এর মধ্যে। আরো অনেক কমিউনিকেশন আছে, টেলনেট স্যার। আছে, ডিএনএস আছে, ঠিক আছে। সো এই ধরনের সকল প্রোটোকলই টিসিপির আন্ডারে আছে। সো আমি যদি এখন এই এসিএলটা অ্যাপ্লাই করি তাহলেও টিসিপির আন্ডারে যত প্রোটোকল আছে সবগুলোর উপরেই করে ফেলবে, বাট আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি স্পেসিফিক শুধু ওয়েব কমিউনিকেশনটা ব্লক থাকবে।
সো এই কারণে আমাকে এখন সাব প্রোটোকলে যেতে হবে। তো যখনই আমরা সাব প্রোটোকলে যাব এখানে কিছু অপশন ইউজ করতে হয়। ওকে, সো অপশন গুলো হচ্ছে ইকিউ, জিটি, এলটি, এনইজি অর রেঞ্জ। ইকিউ মানে হচ্ছে ইকুয়াল, জিটি মানে হচ্ছে গ্রেটার দেন, টি মানে হচ্ছে লেস দেন, এনইকিউ মানে নট ইকুয়াল, আর রেঞ্জ মানে একটা স্পেসিফিক নাম্বারের রেঞ্জে। সেখানে নাম্বারগুলো কি, নাম্বারগুলো হচ্ছে পোর্ট নাম্বার। টিসিপি তে তো অনেকগুলো পোর্ট আছে, সো এই পোর্টের ভিতরে আপনি কোন পোর্টে মানে কোন সাব প্রোটোকল, এক একটা পোর্ট এক একটা সাব প্রোটোকলের হিসাবে কাজ করে। তো আমি এখন কোন সাব প্রোটোকলের সাথে কাজ করতে যাচ্ছি, যদি আমি ইকিউ দেই তার মানে আমি স্পেসিফিক একটা প্রোটোকলের সাথে বা একটা পোর্টের উপরেই এসএলটা অ্যাপ্লাই করতে চাই। যদি জিটি ইউজ করি দ্যাট মিন্স হচ্ছে এই ভ্যালুটা যে দিব এই ভ্যালুর উপরে যতগুলো পোর্ট থাকবে সবার উপরে এটা অ্যাপ্লাই হবে। এলটি মানে লেস দেন, সো যেই ভ্যালুটা দিব তার নিচে যতগুলো পোর্ট থাকবে সবার উপরে অ্যাপ্লাই হবে। নট ইকুয়াল মানে ওই পোর্টটা বাদে বাকি সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। আর রেঞ্জ মানে আমি একটা স্পেসিফিক রেঞ্জ ধরে দিলাম, এর আন্ডারে যারা পড়বে সেই প্রোটোকলগুলোর উপরেই আপনার এসিএলটা অ্যাপ্লাই হবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তো তাহলে আমাদের এখানে এখন কি ইউজ করা উচিত, কোনটা তাহলে এই ইকিউ, অপশনগুলোর ভিতরে থেকে কোনটা ইউজ করা উচিত? ইকিউ 80। ইকিউ, ইকিউ, ইকিউ মানে হচ্ছে ইকুয়াল, কারণ আমরা একটা স্পেসিফিক পোর্টের সাথে অ্যাসাইন করব। সো কোন পোর্টটা, এই হচ্ছে আমাদের পোর্টের অপশন। ডোমেইন বা ডিএনএস যেটা 53 নাম্বার পোর্ট, এফটিপি 21 পোর্ট, পিওপি 21 নাম্বার পোর্ট, সরি পিওপি 110 নাম্বার পোর্ট, এসএমটিপি 25 নাম্বার পোর্ট, টেলনেট 23 নাম্বার পোর্ট, এইচটিটিপি বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ 80 নাম্বার পোর্ট। এইচটিটিপি এসটাও এখানে না, এইচটিটিপি এস এর পোর্ট নাম্বার কত? 443। 443। সো আমরা এইচটিটিপিএস এর উপরেও এখানে কি প্রোটোকল অ্যাপ্লাই করতে পারি, কারণ ওটাও তো টিসিপি প্রোটোকল। জি স্যার। সো এখানে তাহলে আপনারা চাইলে www এটাও লিখতে পারেন, অথবা পোর্ট নাম্বার যেটা আছে আমাদের 80 এটাকেও লিখতে পারেন। লিখে এন্টার। তো ডিনাই ডান। এখন একটা জিনিস বলেছিলাম না যে এসিএল যখন আমরা লিখি এসিএল এর শেষে একটা ইমপ্লিসিট ডিনাই থাকে। জি স্যার। জি স্যার। সো ওইটাকে দূর করার জন্য আমাদের কি করতে হয়, যখন আমরা কোনো ডিনাই এসিএল লিখি সবার শেষে একটা পারমিট এসিএল লাইন লিখে দেওয়া লাগে। তাহলে এখানে আমাদের পারমিটটা কিরকম হবে, এখানে আমাদের পারমিটটা একটু ভিন্ন ধরনের হবে। স্ট্যান্ডার্ডে যেমন লিখতাম পারমিট এনি, কারণ ওখানে শুধু ছিল কি পারমিট অর ডিনাই সোর্স অ্যাড্রেস, দ্যাটস ইট। বাট এখানে তো তাই নেই, এখানে আছে কি পারমিট অর ডিনাই, দেন আছে প্রোটোকল, দেন আছে সোর্স, দেন আছে ডেস্টিনেশন। সো তাহলে এটা কিরকম হবে, এটা হবে পারমিট, দেন প্রোটোকলের ক্ষেত্রে হবে আইপি, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, মানে সকল প্রোটোকল। আইপির আন্ডারে হচ্ছে সব প্রোটোকল পড়ে, মানে সকল ধরনের কমিউনিকেশন, ফুল কমিউনিকেশন। এরপর হচ্ছে সোর্স, সোর্স হবে কি এনি, এরপর হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশন হবে এনি। সো পারমিট আইপি এনি, এনি মানে যে কোনো সোর্স থেকে যে কোনো ডেস্টিনেশনে হচ্ছে সকল প্রোটোকল পারমিটেড। শুধুমাত্র ওই একটা লাইন এর মধ্যে পড়লেই মানে এই হোস্ট আর ওই হোস্টের সাথে কমিউনিকেশনেই ওয়েব সার্ভিসটা ব্লক যাবে, বাকি সব পারমিটেড, দ্যাটস ইট। এক্সিট। তো এসিএল কনফিগারেশন ডান। এখন এসিএল অ্যাপ্লাই, এসিএলটা কোথায় অ্যাপ্লাই করবেন? Where should we place this ACL? স্যার গতকালকে তো ভিডিও আইতে গিয়ে মানে ওইটার ক্ষেত্রে বলছিলাম যে ফিজিক্যাল লিংকে প্লেস করার জন্য, এখন এটাও কি এরকম কোনো লজিক্যাল ইয়েতে প্লেস হবে কিনা বুঝতেছি না। চিন্তা করেন, লজিক দেন, লজিক্যালি চিন্তা করেন জিনিসটা। এখানে কমিউনিকেশনটা হচ্ছে ওয়েব কমিউনিকেশন। ওয়েব কমিউনিকেশন কিভাবে হয়? তো মাথা খাটান দেখি, ওয়েব কমিউনিকেশন কিভাবে হয়? স্যার কোনো একটা প্রোটোকল ইউজ করে সেই স্যার থ্রুতে 80 পোর্ট টু 80 পোর্ট। 80 পোর্ট টু 80 পোর্ট, বাট কিভাবে হয়? নর্মাল সিম্পল, সিম্পল যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের থ্রুতেই হয়। জি স্যার। টেলনেট তো সিম্পল মিডিয়ামের থ্রুতে হয় না, ও হচ্ছে স্পেসিফিক একটা পোর্টের থ্রুতে হয়। ভিডিওআই পোর্টের থ্রুতে স্পেসিফিকলি টেলনেট ওখানে হয়। বাট আমাদের অন্যান্য কমিউনিকেশন সব টিসিপি প্রোটোকল, ইউডিপি প্রোটোকল সব একটার ভিতর দিয়ে হচ্ছে, তাই না? জি স্যার।
সো দ্যাটস ওয়াই এটা ওরকম ইন্টারনালি লাইন ভিটিওয়াই লাইন কনসোল ওরকম কোথাও হবে না, এটা কোনো না কোনো একটা ইন্টারফেসে হবে। ওকে, ইভেন আমরা লাস্ট দিন যে টেলনেট করেছিলাম সেই টেলনেটটাকে আমরা যদি এক্সটেন্ডেড এস দিয়ে অ্যাপ্লাই করতে চাই, টেলনেটটাকে যদি এক্সটেন্ডেড এসিএল দিয়ে ডিসেবল করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এই সেম রুলস অ্যাপ্লাই করেই করতে হবে, এবং তখন কিন্তু ওইটার ভিটিওয়াই পোর্টে অ্যাপ্লাই করার দরকার নেই, তখন এটাকে আমরা ডিরেক্ট হচ্ছে ইন্টারফেসের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করে দিতাম। স্ট্যান্ডার্ডের জন্য এটা হচ্ছে আমরা ইন্টারফেস থেকে না করে ওই ভিটিওয়াই পোর্টে থেকে এটাকে ব্লক করেছি, আর এক্সটেন্ডেড ইন্টারফেস থেকেই হবে। সো আমি আরো আইডিয়া দিয়ে দিলাম যে এটা ইন্টারফেস হবে। কোন ইন্টারফেসে এসিএলটা অ্যাপ্লাই করবেন বলেন? স্যার HQর গিগ 000 তে। এইচকিউর গিগ 000 তে কেন? স্যার এখান দিয়েই তো PC2টা হচ্ছে সার্ভারে অ্যাক্সেস করার জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে মানে প্রবেশ করবে আর কি রাউটারে। সো রাউটারের শুরুতে আমরা তাকে ব্লক করে দিব, যাতে ওয়েব সার্ভারের সেই পার্টিকুলার কাজটার জন্য সে চেকিং করে আগেই হচ্ছে ব্লক হয়ে যায়। গুড। সো এটা হচ্ছে এইচকিউ সার্ভারের গিগ 000 পোর্টে, অ্যাবসলিউটলি কারেক্ট। সো এখানে আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। সো তাহলে আমরা এই ওয়েব সার্ভিসের গিগ 000 পোর্টে ঢুকি, ইন্টারফেস G000 আইপি অ্যাক্সেস গ্রুপ, আমাদের গ্রুপের নাম হচ্ছে আরএসটি হাইফেন ওয়েব সরি ইন এক্সিট। এখন এখান থেকে যদি আমরা রিমোট অ্যাক্সেস করার ট্রাই করি, আই মিন ওয়েব সার্ভিস অ্যাক্সেস করার ট্রাই করি cisco.com, আর এখান থেকেও যদি ট্রাই করি cisco.com, তো এখান থেকে cisco.com রিচ করা যাচ্ছে, আর এখান থেকে রিকোয়েস্ট টাইম আউট বলতেছে। আবার এখান থেকে দেখেন আমরা যদি পিং করি 8.8. সরি নট 8.172.168.2.1, এখানে যদি আমরা পিং করি আমরা আবার পিং কমিউনিকেশন করতে পারতেছি। বাট যখন ওয়েব কমিউনিকেশন করার চেষ্টা করতেছি, ইভেন ওর যে আইপি 192.168.2.1, ঠিক আছে, আমি ডিএনএস এর সাথে না গিয়ে ডাইরেক্ট আইপির সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছি, এখানেও কি আসবে? রিকোয়েস্ট টাইম আউট আসবে, কারণ ও আমাকে এখন আর কোনো ওয়েব কমিউনিকেশন করতে দিবে না। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। বাট আমরা এই সাইড থেকে ঠিকই ওয়েব কমিউনিকেশন করতে পারছি এবং এখান থেকে আমরা পিংও করতে পারছি। সকল কমিউনিকেশন এই সাইড থেকে হচ্ছে, বাট কোনো কমিউনিকেশনই ওই সাইড থেকে হচ্ছে না। এটাকেই আমরা বলে থাকি হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। সো এক্সটেন্ডেড এসিএল সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কিছু বলার আছে? যদি না থাকে তাহলে এক্সটেন্ডেড এসিএল এখানেই শেষ, আমাদের এসিএল টপিক এখানেই শেষ। ওকে, ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন নাই, কিছু বলার নাই? গুড, যদি না থাকে আলহামদুলিল্লাহ। So now we will start our next topic, that is called NAT. NAT এর ফুল ফর্ম কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। কাজ কি? পোর্ট ফরওয়ার্ডিং। Port forwarding means what? এক্সটার্নাল কোনো রাউটারের যে এক্সটার্নাল আইপি পোর্টটা
সেটার কোনো একটা স্পেসিফিক পোর্টকে ইন্টারনাল কোনো একটা ডিভাইস ম্যাকের আইপির স্পেসিফিক কোনো পোর্টে ফরওয়ার্ড করে দেওয়া। গুড গুড, ভালো বলেছেন। আর কেউ কিছু বলতে চাই? এটা কি রাকিব বললেন? রাকিব রায়হান? জি স্যার। ইয়েস, ভালো বলেছেন। আচ্ছা, সো এখানে একটু মানে কারেকশন করি, সেটা হচ্ছে ইটস নট অনলি, ইট ইজ আ ফিচার্স অফ পোর্ট ফরওয়ার্ডিং, ঠিক আছে, বাট এটা শুধুমাত্র পোর্ট রিলেটেড না, এটা আইপি রিলেটেডও কাজ করে। ওকে, সো ইন শর্টে আমরা যদি বলি নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এই জিনিসটা যেটা করে সেটা হচ্ছে যে প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে ট্রান্সলেট করে, একটা আইপি কে আর একটা আইপি তে ট্রান্সলেট করে। এখন ট্রান্সলেট করার সময় সামটাইমস দে ইউজ পোর্টস অ্যাজ ওয়েল, ট্রান্সলেশনটা হয় আইপি টু আইপি, আর সামটাইমস এটার সাথে পোর্টও ইউজ হয়, বাট এটা শুধুমাত্র পোর্টের উপর ডিপেন্ড করে না, বাট ঠিক আছে, ইটস দ্য পোর্ট ফরওয়ার্ডিং টেকনোলজি, দ্যাটস অলসো ট্রু। ওকে, সো তাহলে এখানে কি জিনিসটা হচ্ছে, এইখানে যে জিনিসটা হচ্ছে যে এই যে আমাদের টপোলজিটা যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম, যে এখানে আমরা কি করতে পারছি না, আমাদের এই যে ইন্টারনাল যে আইপি গুলো, প্রাইভেট আইপি গুলো, এই ইন্টারনাল প্রাইভেট আইপি গুলো দিয়ে আমরা এই আইএসপির সাথে পাবলিক সাইটে আমরা কোনো কমিউনিকেট করতে পারছি না। আমি এখন যদি আমার অ্যাডমিন পিসি থেকে পাবলিক সাইটে পিং করি, আমার এখানে কি পিং আসতেছে না, আমি পাবলিক সাইডে রিচ করতে পারছি না, আমি এখানে যেতে পারছি না, আমার কমিউনিকেশনটা শুধুমাত্র আমার ইন্টারনাল ল্যানের ভিতরেই লিমিটেড আছে। সো এই লিমিটেশনটাকে ওভারকাম আমার করা দরকার। তো এটা কিভাবে ওভারকাম করব, সেটা হচ্ছে এই যে এখানে আমরা এসিএল নামক যে গার্ডকে সেট করা আছে, যে আইএসপি এখানে তার এসিএল নামক যে গার্ডকে বসিয়ে রেখেছে, এই গার্ডের চোখে ধুলো দিতে হবে আমাদের। সেই গার্ডের চোখে আমরা কিভাবে ধুলো দিব, এই গার্ডের চোখে আমরা ধুলো দিব হচ্ছে নেট দিয়ে। সো নেটকে এইভাবে যদি চিন্তা করেন, ইটস আ মাস্ক, মানে একটা মুখোশ। যেমন আপনার চেহারা দিয়ে আপনি যখন ঢুকবেন, আপনাকে গার্ড চিনে, আপনি একটা বাসায় লেটসে যাওয়া আসা করেন খুব ঘন ঘন, ওই বাসার দারোয়ান আপনারে চিনে ফেলছে এবং আপনাকে মানে দারোয়ানকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই ব্যক্তিকে কখনোই তুমি বাসায় ঢুকতে দিবা না। সো এখন আপনি যখনই বাসায় ঢুকার চেষ্টা করেন, তখন আপনাকে দেখে ওর তো আপনার চেহারা মুখস্থ, সো আপনাকে আর ঢুকতে দিবে না। তো আপনি এখন আপনার তো বাসায় যেতে হবে, ওই জায়গায় আপনার আছে, সো আপনাকে এখন ওখানে যেতে হবে। সো আপনি এখন কিভাবে যাবেন? আপনি এখন কি করবেন? ছদ্মবেশ ধারণ করবেন, একটু পরচুলা লাগাবেন, একটু দাড়ি টাড়ি গজাবেন, তারপর একটু গগলস টগলস পরবেন, তাই না? চেহারাটাকে একটু চেঞ্জ করবেন বা অন্য কিছুর একটা মুখোশ পরবেন, পরে তারপর আপনি যাবেন। তো এখন দারোয়ান তো আর ওইটা দেখে এটা যে আপনি সেটা তো আর চিনবে না, তখন সে আপনাকে ছেড়ে দিবে। তো তারপরে আপনি আপনার মতন ভিতরে ঢুকবেন, আপনার যা কিছু করার তা আপনি করবেন, করে আবার ওখান থেকে সুন্দর মতন বের হয়ে আসবেন। বের হয়ে আপনি যখন আবার আপনার বাসায় ঢুকবেন, তখন কি আপনি আর ওই মুখোশ পরে ঢুকবেন? আপনি তো ওগুলো সব আবার খুলে টুলে আপনি এখন আপনার বেশ ধরে, যেটা আপনার অরিজিনাল ফেস, সেটা নিয়েই তো আবার ঘরে ঢুকবেন, নাহলে তো আবার ঘরের মানুষ আপনারা চিনবে না। সো আমাদের নেট জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে প্রাইভেট আইপি আইএসপি তে ব্লক করা। এখন প্রাইভেট আইপি নিয়ে গেলে প্রাইভেট আইপি আইএসপি কে আটকায় দেয়। সো এই কারণে আমরা যেটা করি, প্রাইভেট আইপির উপরে পাবলিক আইপির একটা মুখোশ পরায় দিই। যখনই ও বাসা থেকে বের হয়, মানে হচ্ছে আপনার নেটওয়ার্ক থেকে যখনই সে বের হবে, তখনই সে একটা পাবলিক আইপির মুখোশ পরবে এবং তখন তার চেহারাটা হয়ে যাবে পাবলিক। আর এই পাবলিক আইপি তো আপনার এসিএল ব্লক করবে না, ও তো ছেড়ে দিবে, তখন সে ইন্টারনেটে চলে যাবে। ইন্টারনেটে গিয়ে তার যে কাজ সে তা করে ব্যাক করবে, ব্যাক করে আবার বাসায় যখন সে ঢুকবে, মানে আপনার ইন্টারনাল নেটওয়ার্কে যখন সে ঢুকবে, তখন সে এই মুখোশটা খুলে রেখে নিজের পরিচয়, মানে নিজের প্রাইভেট আইপি দিয়ে সে তখন ইন্টারনালি কমিউনিকেশন করবে। এই যে প্রসেসটা, প্রাইভেট আইপি কে পাবলিক আইপি দিয়ে মাস্ক করে দেওয়া, ঢেকে ফেলা, এই প্রসেসটাকে বলা হয় নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। বোঝা গেছে? জি স্যার। ওকে, সো এই নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মেইনলি দুই প্রকার। আমরা একটাকে বলে থাকি হচ্ছে স্ট্যাটিক নেট, আর আরেকটাকে বলে থাকি হচ্ছে ডাইনামিক নেট। আমাদের নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যেটা, এটা হচ্ছে টু টাইপস, ওয়ান ইজ কল্ড স্ট্যাটিক নেট, অ্যানাদার ইজ কল্ড ডাইনামিক নেট। সো নেট এই যে এখানে দেওয়া আছে যে পাবলিক নেটের স্পেস, প্রাইভেট আইপি স্পেস, এই যে বারবার আপনারা যেটা ভুল করেন, ঠিক আছে, সেই যে আইপি স্পেস গুলো যে /8/12/16 আবারও লিখে দেওয়া আছে, একটু দেখে নিবেন, এটাকে ভুল করবেন না।
ঠিক আছে? সো এই যে নেটটা হচ্ছে এটা প্রাইভেট সাইট, এটা হচ্ছে ইন্টারনেট সাইট। প্রাইভেট সাইট থেকে যখন আমরা ইন্টারনেটে চলে যাই তখন হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেটের প্রয়োজন পড়ে। ঠিক আছে? সো এখান থেকে আবার আরেকটা জিনিস একটু ভালোভাবে মাথায় রাখবেন যে আপনার নেটওয়ার্কে যেমন আমাদের এই টপোলজিতে এখানে 3টা ডিভাইস আছে। সো এই 3 ডিভাইসের ভিতরে কোন ডিভাইসে আপনি নেট কনফিগার করবেন, কোন ডিভাইসটা, কোন রাউটারটার মধ্যে, নেট অলওয়েজ রাউটারের মধ্যে কনফিগার করতে হয়। এখন এটা কোন রাউটারে আপনি এই নেটটা কনফিগার করবেন, ঠিক আছে, এটাও আপনাকে মেক শিওর করতে হবে। এনি আইডিয়া কোন ডিভাইসে নেট কনফিগার হবে? সার্ভার সাইডের যে রাউটারটা, এইটার হলো আউটবাউন্ড পোর্টে। এটা আউটবাউন্ড পোর্টে, মানে বিআর রাউটারটাতে হবে, রাইট? জি স্যার। ইউ আর রং। ঠিক আছে, ভুলটা কোথায় সেটা হচ্ছে, দেখেন সার্ভার সাইডের যে রাউটারটা, এই রাউটারটা কানেক্টেড কার সাথে? আপনার ইন্টারনাল আরেকটা রাউটারের সাথে, এইচকিউ রাউটারের সাথে। সো এই এইচকিউ রাউটার আর এই বিআর রাউটার, এদের ভিতরে কমিউনিকেশন করার জন্য কি আপনার পাবলিক স্পেসের বা পাবলিক আইপির কোনো দরকার আছে? না স্যার, না দরকার নাই। সো পাবলিক আইপিটা দরকার কখন? যখন আপনি আপনার ইন্টারনাল নেটওয়ার্ক থেকে বের হয়ে যাবেন। আপনার ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে তো পাবলিকের কোনো প্রয়োজন নাই। না। যখনই ইন্টারনাল থেকে বের হবেন তখনই পাবলিকের প্রয়োজন আছে। সো ইন্টারনাল থেকে আমরা বের হবো কোন রাউটার দিয়ে? এইচকিউ দিয়ে। এইচকিউ রাউটার দিয়ে, বা এটাকে আমরা বলতে পারি এজ রাউটার। আমাদের নেটওয়ার্কের যেই রাউটার হচ্ছে আউটসাইড নেটওয়ার্কের সাথে বা ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেই নেটওয়ার্ক বা সেই রাউটারটাকে আমরা বলে থাকি কি? এজ রাউটার, কর্নারের রাউটার, মানে একদম লাস্ট রাউটার। ঠিক আছে? তো নেটটা অলওয়েজ কনফিগার করতে হয় এজ রাউটারে, যেখান থেকে আপনি ইন্টারনেটে বের হয়ে যাবেন বা আউটসাইড নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবেন, সেই পোর্শনটাতেই নেট কনফিগার করতে হয়। এটা ভালোভাবে মাথায় রাখবেন। ক্লিয়ার? সো আমাদের এই নেট কনফিগার করতে হয় এই এজ রাউটারের ভিতরে। ইন্টারনালটাকে বলা হয় ইন্টারনাল প্রাইভেট অ্যাড্রেস স্পেস, আর আউটসাইডটাকে বলা হয় পাবলিক অ্যাড্রেস স্পেস। সো নেট কিভাবে কাজ করে, হাউ নেট ওয়ার্কস, এটার জন্য দেখেন যে এখানে আপনার দেখেন সোর্স অ্যাড্রেসটা কি আসছে 192.168.10.10। সো 10.10 থেকে গেল, যাওয়ার পরে যখনই মানে এজ রাউটার, এখানে কিন্তু এটা এজ রাউটারে যখনই যায় তখন এই 192.168.10.10 এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে রূপান্তর হয়ে যায় একটা পাবলিক অ্যাড্রেসে। ঠিক আছে? এবং পাবলিক অ্যাড্রেসে রূপান্তর হয়ে সে এখন পাবলিক নেটওয়ার্কে ট্রাফিক নিয়ে যায়। সো এখন সোর্স চেঞ্জ হয়ে, আগে সোর্স ছিল 10.10, এখন সোর্স চেঞ্জ হয়ে গেছে 209.165.200.226, যেটা হচ্ছে একটা কি প্রাইভেট অ্যাড্রেস। সো এজ রাউটার থেকে যখনই ও শিফট করে তখনই এই প্রাইভেট স্পেসে, সরি পাবলিক স্পেসে সে মুভ করে, পাবলিক অ্যাড্রেসে সে মুভ করে সে ডেস্টিনেশনে যায়, ডেস্টিনেশনে রিচ করে ওখান থেকে আবার ট্রাফিক নিয়ে ও ব্যাক করে, যখনই আবার এজ রাউটারে ঢুকে তখনই সে আবার কনভার্ট হয়ে তার প্রাইভেট আইপিতে ব্যাক করে ফেলে। এটাই হচ্ছে নেটের কাজটা। ঠিক আছে? এভাবে করে অ্যাকচুয়ালি নেট কাজ করে। এই নেটের এই অপারেশনটা কমপ্লিট করার জন্য আমাদের দুই ধরনের অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। বেসিক্যালি দুই না, 4 ধরনের অ্যাড্রেস, বাট দুইটাই হচ্ছে আমাদের মেইন। একটা হচ্ছে লোকাল অ্যাড্রেস আর একটা হচ্ছে গ্লোবাল অ্যাড্রেস। ইনসাইড এন্ড আউটসাইড এটা আপনাদের মানে বুঝতে সমস্যা হবে না। ইনসাইড মানে হচ্ছে আপনার ভিতরকার অ্যাড্রেস, আউটসাইড মানে বাইরের অ্যাড্রেস। এতটুকুতে কোনো কনফিউশন নাই। কনফিউশনটা হয় হচ্ছে লোকাল অ্যাড্রেস এবং গ্লোবাল অ্যাড্রেস। হোয়াট ইজ লোকাল অ্যাড্রেস এন্ড হোয়াট ইজ গ্লোবাল অ্যাড্রেস? এটাকে যদি আমি খুব সহজভাবে এক্সপ্লেন করি, সেটার জন্য হচ্ছে একটা সহজ এক্সাম্পল দেই। আপনার নাম কয়টা? রাকিব, আপনার কয়টা নাম? স্যার দুইটা স্যার। কি কি? একটা হলো অফিসিয়ালি এমডি রাকিব রায়হান, আর একটা ফ্রেন্ডরা বলে রুশো। রুশো, গুড। মানে দ্যাট ইজ ইওর নিকনেম। একটা জি স্যার। নিকনেম, একটা হচ্ছে অফিসিয়াল নেম যেটা হচ্ছে রাকিব রায়হান। যেমন আমি আপনাকে রাকিব রায়হান নামে চিনি, বাট আপনার ক্লোজ সার্কেলের যে পিপল যারা, লেটস সে আপনার প্যারেন্টস, আপনার আত্মীয় স্বজন, আপনার ক্লোজ বন্ধু বান্ধব, ঠিক আছে, তারা আপনাকে রুশো নামে চিনে। সো এটা হচ্ছে আপনার কি নিকনেম। সো এটাকে যদি এখন আমি নেটের ভাষায় আপনাদেরকে ট্রান্সলেট করে বুঝে, আপনার এই যে নিকনেম যেটা যেটা হচ্ছে রুশো, এটা হচ্ছে আপনার লোকাল নেম, যেটা আপনার ইন্টারনাল এরিয়ার ভিতরে আপনাকে মানুষজন ডাকে বা চিনে যেই নামে। এখন আমাকে যদি বলে, মানে কেউ একজন বলে যে আপনি কি রুশোকে চিনেন, আই ডোন্ট নো রুশো, হু ইজ রুশো, আমি তো তাকে চিনি না, বিকজ আমি তো আপনার ইন্টারনাল সার্কেলের লোক না, আমি আউটসাইড সার্কেলের লোক, পাবলিক স্পেসের লোক। সো আমাকে চিনতে হবে কি আপনার গ্লোবাল নেম যেটা, দ্যাট ইজ কল্ড রাকিব রায়হান। সো আমি রাকিব রায়হান, এমডি রাকিব রায়হান দিয়ে আমি মানুষকে চিনি, আমি রুশো নাম দিয়ে কাউকে চিনি না। রাইট। বোঝা গেছে? সো
যেটা হচ্ছে যেই নামে আপনার ইন্টারনাল লোকজন আপনাকে চিনবে বা যেই অ্যাড্রেসে আপনার নিজস্ব নেটওয়ার্কের লোকজন আপনাকে চিনবে, সেই অ্যাড্রেসটাকে বলা হয় হচ্ছে লোকাল অ্যাড্রেস। আর যেই অ্যাড্রেসে আপনাকে এভরিবডি চিনবে, ঠিক আছে, আউটসাইড ইয়োর নেটওয়ার্ক যেই অ্যাড্রেসে আপনাকে সবাই চিনবে, সেটাকেই বলা হয় হচ্ছে গ্লোবাল অ্যাড্রেস। দ্যাট ইজ ইয়োর অফিসিয়াল নেম। সবাই ক্লিয়ার? লোকাল অ্যাড্রেস এবং গ্লোবাল অ্যাড্রেস সেম গোজ ফর দ্য আউটসাইড নেটওয়ার্ক। এটা হচ্ছে ইনসাইড লোকাল এবং ইনসাইড গ্লোবাল। ইনসাইড লোকাল মানে হচ্ছে ইন্টারনালের যে লোকজন, যেটা আপনাকে যে লোকাল নামে চিনবে, দ্যাট ইজ ইনসাইড লোকাল। এবং ইন্টারনাল থেকে আপনি যখন বের হয়ে আউটসাইডে যাবেন, আপনি যেই নাম ধারণ করে যাবেন বা অফিসিয়াল যে নেম নিয়ে যাবেন, সেটা হচ্ছে ইনসাইড গ্লোবাল। সেম গোজ ফর আউটসাইড লোকাল এন্ড আউটসাইড গ্লোবাল। যে আপনি আউটসাইডের যে নেটওয়ার্কটাকে রিচ করবেন, সেই নেটওয়ার্ককে বাইরের সকলে যেই নামে চিনে, সেটা হচ্ছে আউটসাইড গ্লোবাল। আর আউটসাইড নেটওয়ার্কের যেই অ্যাড্রেসটা ওর ইন্টারনাল লোকজন চিনে, সেটা হচ্ছে আউটসাইড লোকাল। মানে 80 to 90% কেসেসে যেটা হচ্ছে আউটসাইড লোকাল এবং আউটসাইড গ্লোবাল দুইটা একই আইপি অ্যাড্রেস হয়, বিকজ আউটসাইড আইপি গুলো ইউজুয়ালি পাবলিক আইপি হয় এবং পাবলিক আইপি এর ক্ষেত্রে লোকাল এন্ড গ্লোবাল সেম। বাট আপনি যদি এখন আরেকটা নেটওয়ার্কের সাথে, লেটস সে আরেকটা থার্ড পার্টি কোম্পানির নেটওয়ার্কের সাথে রিচ করতে চান, ওর আবার কি আউটসাইড গ্লোবাল একটা থাকবে, আউটসাইড লোকাল আর একটা থাকবে, কারণ ওর নিজেও তো একটা প্রাইভেট নেটওয়ার্ক। তো ওর প্রাইভেট নেটওয়ার্কের জন্য ওর আউটসাইড লোকালটা ওর মতন হবে, আর আউটসাইড গ্লোবালটা হচ্ছে যেটা দিয়ে আমি ওর সাথে কমিউনিকেট করব। বুঝাতে পারছি? জি স্যার। সবাই কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, না হলে আমি কিন্তু সামনে আগিয়ে যাব। সো এই যে এখানে টার্মিনোলজি গুলো আলোচনা করা আছে, হোয়াট ইজ ইনসাইড লোকাল, ইনসাইড গ্লোবাল, আউটসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল, এভরিথিং। এবং এই যে এখানে সুন্দর করে কিছু চার্ট দিয়েও এটা আরো সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে। সো যদি স্টিল কনফিউশন থাকে, জাস্ট গো থ্রু দিস। দেন আসতেছে হচ্ছে টাইপস অফ নেট। সো নেট কয় প্রকার? নেট মেইনলি দুই প্রকার। ওকে, নেট মেইনলি দুই প্রকার, স্ট্যাটিক নেট এবং ডাইনামিক নেট। ঠিক আছে, নেট মেইনলি দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। বাট আমরা দেখবো নেট অ্যাকচুয়ালি তিন প্রকার, বাট মেইনলি দুই প্রকার। ওয়ান ইজ কল্ড স্ট্যাটিক, অ্যানাদার ইজ কল্ড ডাইনামিক। সো হোয়াট ইজ স্ট্যাটিক নেট? স্ট্যাটিক নেট হচ্ছে ওয়ান টু ওয়ান নেট। যখন একটা পাবলিক আইপি দিয়ে একটা মাত্র প্রাইভেট আইপি কে ট্রান্সলেট করা হবে, তখন এটাকে বলবো হচ্ছে স্ট্যাটিক নেট। দ্যাট মিন ফিক্সড। একটা পাবলিক আইপি একটা প্রাইভেট আইপি দিয়ে যখন নেট করবে বা ট্রান্সলেট করবে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্যাটিক নেট, ওয়ান টু ওয়ান ফিক্সড নেট। এন্ড হোয়াট ইজ ডাইনামিক নেট? সেটা হচ্ছে একটা পাবলিক আইপি যখন নট একটা পাবলিক আইপি, এটা কিভাবে বলতে পারি যে এক বা একাধিক পাবলিক আইপি যখন একের অধিক প্রাইভেট আইপি কে ট্রান্সলেট করবে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাইনামিক নেট। আমি আরেকবার বলছি, এক বা একাধিক পাবলিক আইপি যখন একাধিক প্রাইভেট আইপি কে ট্রান্সলেট করে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাইনামিক নেট। স্যার যদি একটা পাবলিক আইপি একাধিককে ট্রান্সলেট করে বা প্রাইভেট আইপি কে, তখনও সেটা ডাইনামিক নেট। ওকে স্যার। ওই জন্যই ওইটা বললাম যে স্ট্যাটিক হচ্ছে কি একটা পাবলিক একটা প্রাইভেট কে, আর ডাইনামিক হচ্ছে একটা পাবলিক একাধিক প্রাইভেট কে অথবা একাধিক পাবলিক একাধিক প্রাইভেট কে ট্রান্সলেট করতে পারবে, এটা হচ্ছে ডাইনামিক নেট। তো তাহলে আবার এখানে একটা কোশ্চেন জাগতে পারে, তার মানে কি একটা পাবলিক অনেকগুলো প্রাইভেট কে ট্রান্সলেট করতে পারে? ইজ ইট ট্রু? জি স্যার। কতগুলো প্রাইভেট কে ট্রান্সলেট করতে পারবে? এটা কি কোনো লিমিটেশন আছে, কোনো নাম্বার আছে যে এটা 2টা জানা 10টা 20টা বা 1000টা বা 2000টা, এরকম কি কোনো নাম্বার ফিক্সড আছে? জানা নাই স্যার। জানা তো অবশ্যই থাকবে না, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক, এরকম কি কোনো নাম্বার ফিক্সড আছে? স্যার মনে থাকা তো হয় উচিত। থাকা তো উচিত, গুড, থাকা জি তো স্যার। উচিত ডেফিনেটলি। এখানে এরকম একটা নাম্বার আছে যে একটা পাবলিক আইপি কতগুলো প্রাইভেট কে ট্রান্সলেট করতে পারবে, এটার একটা ফিক্সড নাম্বার আছে। নাম্বারটা হচ্ছে 2 to the power 16, 2 এর পাওয়ার 16। এতগুলো প্রাইভেট কে একটা পাবলিক ট্রান্সলেট করতে পারে। সো 2 এর পাওয়ার 16 তে কত হয়? 65,535, 65,535।
স্যার এটা তো পোর্ট নাম্বার, এতগুলা পোর্টই আছে এতগুলো বোঝায় আমার। পোর্ট আছে দেখেই এতগুলো ও জি স্যার, ট্রান্সলেট করা পসিবল। জি স্যার, জি স্যার, ওকে। দ্যাটস ওয়াই এই ভ্যালুটা, যে বিকজ আমাদের পোর্ট নাম্বারই হচ্ছে এতগুলো ম্যাক্সিমাম। এখন পোর্ট নাম্বার যদি ক্রস করে ফেলে তখন আবার কি হবে, ঠিক আছে? সো এই কারণে আবার হচ্ছে এই যে ডাইনামিক নেট যেটা আছে, এই ডাইনামিক নেটকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করে থাকি মেইনলি। সো বলেছিলাম যে নেট মেইনলি দুই প্রকার, একটা স্ট্যাটিক এবং আরেকটা ডাইনামিক। এই ডাইনামিকের ভিতরে আবার ডাইনামিককে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি জাস্ট ডাইনামিক নেট, আর আরেকটাকে বলি হচ্ছে প্যাট। প্যাট মানে হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো প্যাটটা হচ্ছে এই একটা পাবলিক অনেকগুলো প্রাইভেটকে ট্রান্সলেট করে। এখন একটা পাবলিক যখন অনেকগুলো প্রাইভেটকে ট্রান্সলেট করবে সেই ক্ষেত্রে জিনিসটা কেমন হবে? সেই ক্ষেত্রে জিনিসটা হবে যেমন হচ্ছে লেটস সি দিস ওয়ান। কোথায় এক্সাম্পলটা হচ্ছে এই যে এটা, যে আমার এখানে দুইটা পিসি ইন্টারনেটের সাথে কমিউনিকেট করবে, বাট দুইজনই কি করবে, একই সেম পাবলিক আইপি দিয়ে কমিউনিকেটটা করবে। তো দুইজন যখন একই সেম পাবলিক আইপি দিয়ে কমিউনিকেট করবে, তো এর রিপ্লাই ব্যাক যখন আসবে, কোন রিপ্লাই কার কাছে যাবে এটা আইডেন্টিফাই কিভাবে হবে? এটা আইডেন্টিফাই হবে পোর্ট নাম্বার দিয়ে, যে ওরা যখন কমিউনিকেটটা করতে যাবে, মানে যখন নেটটা হবে, ওদেরকে যখন আমি মুখোশটা পরাবো পাবলিক আইপি, সেম পাবলিক আইপির যখন মুখোশ পরাবো, তখন আমি ওদের সাথে একটা ট্যাগ অ্যাড করে দিব, যে তুমি অত নাম্বার পোর্ট থেকে আসছিলা, তুমি অত নাম্বার পোর্ট থেকে আসছিলা। সো দ্যাটস ওয়াই পোর্ট নাম্বারটা দেখে আমি যখন রিপ্লাই ব্যাক মেসেজ পাবো, আমি আইডেন্টিফাই করতে পারবো যে আমাকে কোন পোর্টে কোন মেসেজ ফরওয়ার্ড করতে হবে। যদি এক্সাম্পল ভিডিওটা দেখেন, যে দুই জায়গা থেকেই প্যাকেট আসছে এবং চেঞ্জ হয়ে দুইজনেরই কি সোর্স অ্যাড্রেস সেম হয়ে গেছে দেখেন, বাট দুইজনের পোর্ট নাম্বার ডিফারেন্ট। ডিফারেন্ট হয়ে ওরা যেখানে যাওয়ার সেখানে প্যাকেটটা নিয়ে গেল। সো যখন আবার এখান থেকে রিপ্লাই ব্যাক আসবে, এই পোর্ট নাম্বার দেখে ওরা আইডেন্টিফাই করবে যে ওকে কার কাছে কোন প্যাকেট আমাকে ফরওয়ার্ড করে দিতে হবে। এটাকেই বলা হয় হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বা প্যাট। আমরা আমাদের এই ডাইনামিক নেটের মধ্যেও এই প্যাডকে আবার কনফিগার করতে পারি, মানে পোর্ট নাম্বারকে কনফিগার করে দিতে পারি। এটা আমরা নেট কনফিগারেশনের সময় দেখব, যে আমরা ডাইনামিক নেটের ভিতরেও শুধু নেট কনফিগার করতে পারি, ডাইনামিক নেট কনফিগার করতে পারি। এটার সাথে আবার এই প্যাড, যেটা পোর্ট কনফিগারেশন, মানে যে পোর্ট নাম্বার অ্যাড করে দেওয়ার যে ফিচার্সটা, এটাকেও আমরা অ্যাড করে দিতে পারি। আর প্যাটের ক্ষেত্রে তো এটা করতেই হবে। সো নেটের মোটামুটি এতটুকুই ছিল, হচ্ছে যে নেটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু দেওয়া আছে, প্যাকেট ট্রেসের কিছু অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এখানে যে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করা আছে। এন্ড দেন হচ্ছে যে কনফিগারেশন, কিভাবে আমরা নেট কনফিগার করব, স্ট্যাটিক নেট কিভাবে কনফিগার করব, দেন কিভাবে ডাইনামিক নেট কনফিগার করব, ঠিক আছে? এবং প্রতিটা শেষে কিন্তু প্র্যাকটিস ফাইল দিয়ে দেওয়া আছে। সো ডাউনলোড দিস প্র্যাকটিস ফাইল এন্ড প্র্যাকটিস। দেন হচ্ছে এই যে প্যাকেট কিভাবে অ্যানালাইজ করবেন, ওকে, এই যে এটাকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। প্যাড কিভাবে কনফিগার করবেন, ওকে, প্যাড সিনারিও, প্যাড কিভাবে কনফিগার করবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে প্যাড কিভাবে কনফিগার করতে হয়, আর আরেকটা হচ্ছে নেট 64 বা 624, নেট 64 বলে, 64 বলে, 624 বলে, ঠিক আছে? সো হোয়াট ইজ দিস? সেটা হচ্ছে IPv6 নেট। যদিও এটা নিয়ে তেমন কিছুই নাই কনফিগারেশন, জাস্ট একটু আলোচনা দেওয়া আছে। সেটা হচ্ছে আমরা জানি IPv6 কনফিগারেশনের মধ্যে কোনো নেট কনফিগারেশন নাই, কারণ IPv6 এর সকল আইপি হচ্ছে পাবলিক আইপি। তাহলে IPv6 এর নেট আবার কি জিনিস? সেটা হচ্ছে যে এখনো কিন্তু পুরো ওয়ার্ল্ড IPv6 এ কনভার্ট হয় নাই। বলতে পারেন যে 30 to 40% IPv6 এ গিয়েছে, 60% এখনো IPv4 এ আছে। সো তাহলে এই IPv6 এ যারা কনভার্ট করেছে তারা কিভাবে কমিউনিকেট করবে, যারা IPv4 এ অলরেডি এক্সিস্ট করতেছে? সো এই V4 থেকে V6 এর যে কনভার্সন করার জন্য এখানেও একটা ট্রান্সলেশন করা হয়। এই ট্রান্সলেশনটাকে বলা হয় নেট 64 বা 624, যে IPv4 থেকে V6 এ আর V6 থেকে V4 এর ট্রান্সলেশন। দুইটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেসের ভিতরে প্যাকেট ট্রান্সফার করা, এটার জন্য হচ্ছে নেট 624 ইউজ করা হয়। এটাই এখানে জাস্ট একটু আলোচনা করা আছে, ঠিক আছে? দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ফুল চ্যাপ্টার 6 বা নেট। আর আমরা এখন মেবি 1 আওয়ার লাগবে আমাদের নেটের কনফিগারেশন দেখতে, এন্ড দেন আমাদের শেষ, সকল কনফিগারেশন শেষ মডিউল 3, তারপরে হচ্ছে থিওরি।
তারপর হচ্ছে ভরা ভরা থিওরি, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা। আমাদের এরপরে থিওরি ক্লাসগুলো খুবই শর্ট হবে, 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হবে, প্রতিদিন 4টা ক্লাস হবে। কারণ একসাথে যদি 3 ঘন্টার ক্লাস নেই, আমি একদিনে 4টা টপিক পড়াই দেবো, তখন আপনাদের মাথা ভনভন করবে। সো আমি 2টা করে টপিক পড়াবো। সো 4 দিনে আমাদের বাকি সব টপিকগুলো শেষ হয়ে যাবে, এন্ড দেন নেক্সট উইক, তার পরের উইক, মানে আর 2 সপ্তাহ পরে হচ্ছে আপনাদের পরীক্ষা। সো আপনারা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন। সো 20 তারিখে আমাদের হবে, 26 তারিখ থেকে আপনারা পরীক্ষা দেওয়া শুরু করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। এনি কোয়েশ্চেন সো ফার? কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে লেটস স্টার্ট আওয়ার কনফিগারেশন। যেহেতু আমরা টপোলজি আমাদের ফিজিক্যাল দিয়ে বিল্ড আপ করেছি, আমরা জানি ফিজিক্যালটা কিভাবে কাজ করে, সো কনফিগারেশনটা আমি লজিক্যাল থেকেই করে দেখাচ্ছি। ঠিক আছে? সো প্রিভিয়াস ডে আমরা যে কনফিগারেশনটা করেছিলাম, সেই কনফিগারেশনের কারণে কি হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা কেউই এখন আর ইন্টারনেটের সাথে রিচ করতে পারছি না। No one is able to ping to the internet by 8.8.8 পাবলিক যে স্পেসটা আছে এখানে কেউই পিং করতে পারছে না। আচ্ছা, এটার জন্য এখন আমরা যেটা করব, লেটস টেক আ পাবলিক নেটওয়ার্ক 25.25.25.0/29/29। সো আমি এই একটা অ্যাড্রেস নিলাম। সো ইউজুয়ালি জিনিসটা এরকমই হয় যে আপনি যখন কমিউনিকেট করতে চান, আপনার এরকম একটা পাবলিক আইপির একটা এরকম রেঞ্জ থাকে। এন্ড আইএসপি ওয়ালারা কি করে সেটা হচ্ছে, যেমন আমার আইএসপি ওয়ালা আমাকে কি করছে, এনাবল শো রানিং কনফিগ, এই যে আমার আইএসপি ওয়ালা আমার দিকে এই যে প্রাইভেট আইপিটাকে রাউট করছে না, এটা কোনোদিন করবে না। সো এটা যেহেতু সে কোনোদিন করবে না, সো আমি এই প্রাইভেট রাউটটাকে রিমুভ করে দিই, কারণ এখন তো আমরা একটা রিয়েল সিনারিওর মতন বানাচ্ছি, রাইট? সো লেট মি ডিলিট দিস। তো এই প্রাইভেট সেগমেন্টটা আমি ডিলিট করে দিলাম। সো এখানে এই প্রাইভেটের পরিবর্তে সে কি করবে, সে হচ্ছে এই যে পাবলিক স্পেসটা যেটা আমি কিনেছি ওর কাছ থেকে, এটা তো আমি আইএসপির কাছ থেকেই নিব, ও এই পাবলিক স্পেসটা অ্যাকচুয়ালি আমার দিকে রাউট করে রাখে। ওকে, সো এই স্পেসটা আমার দিকে রাউট করবে। সো আইপি রাউট 25.25.25.0/29 সাবনেট মাস্ক কত হবে বলেন দেখি ঝটপট কেউ একজন। 24। 24 ও সরি, 0 হবে স্যার এটা। /29 এর সাবনেট মাস্ক 255.255.255.0। না সরি স্যার, $248। 248 শিওর? জি স্যার, করলাম স্যার। আবার করেন। ঠিক আছে। 248 জি স্যার। সিরিয়াল 020। ঠিক আছে? সো এই রাউটটাও আমার দিকে করে রাখবে। বেসিক্যালি এটাই হচ্ছে কি, আইএসপি থেকে আমার সাইডের পাবলিক স্পেসটাকে রাউট করে রাখা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, সবার শুরুতে আমরা একটা স্ট্যাটিক নেট কনফিগার করব, একটা স্ট্যাটিক নেট। সো স্ট্যাটিক আমরা কি করতে চাই, লেটস সে আমার যে সিসকো ওয়েব সার্ভার যেটা আছে, এই সিসকো ওয়েব সার্ভারটাকে আমি একটা আইপি দিয়ে হচ্ছে এই মানে সিসকো ওয়েব সার্ভারটা শুধুমাত্র ইন্টারনেটে রিচ করতে পারবে। সো আমি সিসকো ওয়েব সার্ভারের যে আইপিটা, দ্যাট ইজ 192.168.2.1,
এটাকে আমি একটা পাবলিক আইপি দিয়ে ট্রান্সলেট করতেছি, যেটা হবে 25.25.25.1। তো এটা হচ্ছে ওর ইনসাইড লোকাল আইপি, আর এটা হবে ইনসাইড গ্লোবাল আইপি। ঠিক আছে, সো এটা আসবে হচ্ছে cisco.com এর জন্য। সো ওর ইনসাইড লোকাল আর ইনসাইড শুধুমাত্র ওই এই আইপিটা দিয়ে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারবে। তো এটার জন্য আমাকে একটা নেট কনফিগার করতে হবে। সো এই নেটটা আমরা কোথায় কনফিগার করব? স্যার এইচকিউ রাউটারে। এইচকিউ রাউটারে। সো এটা আমরা কনফিগার করব হচ্ছে আমাদের এইচকিউ রাউটারে। সো নেট কনফিগার করতে হয় গ্লোবাল কনফিগারেশন মোড থেকে। সো আমরা অলরেডি গ্লোবালে এখন আছি। সো গ্লোবাল মোড থেকে আমরা কি লিখবো? আইপি নেট ইনসাইড সোর্স, এতটুকু হচ্ছে আপনার ফিক্সড কিওয়ার্ড। আইপি নেট ইনসাইড সোর্স এতটুকু লিখতেই হবে। ঠিক আছে, এরপরে অপশন দেখাই আপনাদেরকে। এরপরে অপশন হচ্ছে লিস্ট অর স্ট্যাটিক। তো যদি আমরা ডাইনামিক নেট কনফিগার করতে চাই সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে লিস্টে, আর যদি আমরা স্ট্যাটিক নেট কনফিগার করতে চাই সেক্ষেত্রে যাব হচ্ছে স্ট্যাটিকে। সো স্ট্যাটিক। এবার হচ্ছে কি দেখেন, স্ট্যাটিকের মধ্যে বলছে a.b.c.d ইনসাইড লোকাল আইপি অ্যাড্রেস। সো এখানে আমাকে দিতে হবে ইনসাইড লোকাল আইপি। সো আমার ইনসাইড লোকাল আইপি কত? cisco.com এর আইপি 192.168.2.1। সো এখানে হবে ইনসাইড লোকাল আইপি 192.168.2.1 স্পেস, তারপরে হচ্ছে কি ইনসাইড গ্লোবাল আইপি। সো আমার ইনসাইড গ্লোবাল আইপি কত? 25.25.25.1, যেটা দিয়ে আমি ট্রান্সলেটটা করব। সো এই আইপিটা এই আইপি দ্বারা ট্রান্সলেটেড হয়ে যাবে। এন্টার। ডান। এটাকেই বলে নেট কনফিগারেশন। সো আমার নেটের কনফিগারেশন ডান। সেম এখন এসিএল এর মতন আমাকে নেট অ্যাপ্লাই করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে নেট অ্যাপ্লাই। সো নেটের অ্যাপ্লিকেশনটা মানে অ্যাপ্লাই এর যে প্রসেসটা, এটা আবার খুবই ইজি একটা জিনিস। আপনাকে খালি একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে যে কোন ইন্টারফেস আপনার ইন্টারফেস, কোন ইন্টারফেস আপনার বাইরের ইন্টারফেস। যেটা আপনার ইন্টারফেস সেটা হবে ইনসাইড, যেটা আপনার বাইরের ইন্টারফেস সেটা হবে আউটসাইড। সো এইচকিউ রাউটারের ইন্টারফেস কয়টা? স্যার এখানে তো এই টপোলজিতে তো তিনটা আছে স্যার, তিনটা মানে আছে। তিনটা কানেক্টেড। তিনটা কানেকশন এখানে আছে হচ্ছে সিরিয়াল 0 to 1, সিরিয়াল 0 to 0 এবং গিগ 0 0 0। সো এই তিনটা ইন্টারফেসের ভিতরে কোন ইন্টারফেস আপনার নিজের ইন্টারফেস? সিরিয়াল 0 to 1 আর হচ্ছে গিগ 0 0। সিরিয়াল 0 to 1 এবং গিগ 0 0 0 এগুলো হচ্ছে আমার ইন্টারফেস, আর সিরিয়াল 0 to 0 এটা হচ্ছে আমার বাইরের ইন্টারফেস। সো এই ইন্টারফেস গুলোতে ঢুকে আমাকে জাস্ট এটাই বলতে হবে যে এটা আমার নিজের, এটা আমার বাইরের। এখন আমি ফর দ্য টাইম বিং গিগ 0 to 0 কিছু বলবো না, কারণ যেহেতু এখনো এখান থেকে আমার কোনো ট্রাফিক আসতেছে না, এটা আমি পরের স্টেপে কনফিগার করব। বাট আপাতত আমার এই যে ট্রাফিকটা এখান থেকে যেটা আসবে, এই ট্রাফিকটা হচ্ছে সিরিয়াল 0 to 1 দিয়ে এইচকিউ রাউটারে যাবে। এই জন্য সিরিয়াল 0 to 1 এ আমাকে এটা কনফিগার করতে হবে। সো ইন্টারফেস সিরিয়াল 0 to 1 আইপি নেট ইনসাইড exit interface serial 0 to 0 IP net outside exit test net configuration now এই যে একটু আগে যেটা ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আসছিল, লেটস সি can we reach। আমরা আবার ইন্টারনেটে যেতে সক্ষম, এবং অন্য পিসি থেকে আমরা ট্রাই করি, সরি
রিকোয়েস্ট টাইম আউট। অন্য কোথাও থেকে আমরা এইটে রিচ করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক নেট। সো স্ট্যাটিক নেট ক্লিয়ার সবার? কিভাবে কনফিগার করতে হয় দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে, কেন যাবে না? স্কিপ করছি। কমান্ডটা হচ্ছে আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, যাকে করতে চাচ্ছি দ্যাট মিন্স ডেস্টিনেশন, আই মিন ইনসাইড লোকাল আইপি, এন্ড দেন যাকে দিয়ে করতে চাচ্ছি ইনসাইড গ্লোবাল আইপি, এন্ড দেন জাস্ট নেট কনফিগারেশন। যে ইন্টারফেস আপনার নিজের সেটা হচ্ছে নেট ইনসাইড, আর যেটা আপনার বাইরে সেটা হচ্ছে নেট আউটসাইড। আউটসাইড। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আসতেছি হচ্ছে ডাইনামিক নেট। তো ডাইনামিক নেটের ভিতরে সবার আগে আপনাদেরকে দেখাবো হচ্ছে প্যাড মানে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, এবং তারপরে দেখাবো হচ্ছে ডাইনামিক নেট যেটা সেটা। সো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বা প্যাড দেখানোর জন্য বেসিক্যালি আমাদের যেটা দরকার, যে প্যাটের জন্য আমার কয়টা পাবলিক আইপি দরকার? একটাই স্যার। একটাই পাবলিক আইপি দরকার। আচ্ছা, ধরে নেন এই যে নেটওয়ার্কটা 25.25.25.0/29, এই নেটওয়ার্কটা আপনি কিনেন নাই, ধরে নেন এটা আপনার নাই। এখন আমাকে বলেন তো, আপনার এটা যদি না থাকে, আপনার নেটওয়ার্কে মানে আপনার কাছে কি কোনো পাবলিক আইপি আছে কিনা? এই 25 এর নেটওয়ার্কটা যদি আপনার কাছে না থাকে, আপনাকে না দেওয়া হয়, তাহলে আপনার কাছে কি কোনো নেট আছে কিনা, আই মিন কোনো পাবলিক আইপি আছে কিনা, আপনি কি প্যাড কনফিগার করতে পারবেন কিনা? কি মনে হয়? না স্যার। পারবো না। গুড, আমাদের নেট কনফিগার করা পসিবল না। সবাই একমত? জি স্যার। ওকে, সো তাহলে আপনারা সবাই ভুল। আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে আপনারা সবাই ভুল। কেন ভুল বলেন দেখি? পুরো টপোলজিটাকে একটু ভালো করে চোখ বুলান, এবং চোখ বুলায় স্যার, বলেন যে আমরা স্যার এই কারণে ভুল। স্যার এইচকিউ রাউটারের মানে আউটসাইড যে পোর্টটা আছে, এই পোর্টে তো আমরা একটা মানে কি বলে পাবলিক আইপি ইউজ করছি স্যার, এই জন্য স্যার কোন পাবলিক একটা আইপি ইউজ করেছি আউটসাইড ইন্টারফেসে? স্যার ওই যে 11.11.11.0। এক্স্যাক্টলি। সো এই যে আউটসাইড ইন্টারফেসে যে আইপিটা দেওয়া আছে 11.11.11. মেবি 1 এইচকিউ তে দেওয়া, 2 এইচকিউ তে দেওয়া, আই থিংক এইচকিউ তে আছে হচ্ছে 11.2। সো এই যে 11.2, এই আইপিটা কি এইচকিউ রাউটারের গিগ, আমি সিরিয়াল 0 to 0 ইন্টারফেসের মধ্যে না? ইন্টারফেসটা তো এইচকিউ রাউটারের, জি স্যার। দ্যাট মিন্স এই আইপিটা তো এইচকিউ রাউটারের মধ্যে এক্সিস্ট করে। সো যেহেতু এটা এইচকিউ রাউটারের মধ্যে এক্সিস্ট করে, দ্যাট মিন্স আমার নেটওয়ার্কে আই অলরেডি হ্যাভ আ পাবলিক আইপি। আমার এই 25.25.25.0 এই আইপি অ্যাড্রেস না হলেও চলবে, বিকজ আই অলরেডি হ্যাভ আ পাবলিক আইপি, যেটা হচ্ছে কি আমার ইন্টারফেস সিরিয়াল 0 to 0 এর মধ্যে আছে। সো আমি চাইলেই এই ইন্টারফেসটাকে ইউজ করে, মানে এই ইন্টারফেসের পাবলিক আইপিটাকে ইউজ করে আমি কমিউনিকেট করতে পারি বা নেট করতে পারি, কারণ আলটিমেটলি তো আমার সকল কমিউনিকেশন এই ইন্টারফেস দিয়েই বেরোচ্ছে। সো এই ইন্টারফেস দিয়ে যখন বেরোচ্ছে, এই ইন্টারফেসের পাবলিক আইপিটাকে ইউজ করেই আমি কি করতে পারি, নেট কনফিগার করতে পারি। এটা কি আমরা বলে থাকি হচ্ছে প্যাড, যে আমার অলরেডি এক্সিস্টিং যে ইন্টারফেসের যে আইপিটা আছে সেটাকে ইউজ করে কনফিগার করা যায়। আবার আপনি চাইলে এখানে এই ইন্টারফেসের আইপি বা ইন্টারফেসটাকে ইউজ না করে এই যে 25 এর যে নেটওয়ার্কটা আমরা নিলাম, এখান থেকেও যে কোনো একটা পাবলিক আইপি আপনি নিয়ে সেটা দিয়েও কি করতে পারেন, এই নেট বা সরি প্যাড বা পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন কনফিগার করতে পারেন। বোঝা গেছে? জি স্যার।
সো তাহলে আসেন দেখি এখন আমরা কিভাবে এই ইন্টারফেসের আইপি দিয়ে কিভাবে নেট কনফিগার করি। আচ্ছা, সো এখানে আমরা এখন কোন ধরনের নেট কনফিগার করব? স্যার প্যাড কনফিগারেশন করব। মানে প্যাড কনফিগারেশন করব, বাট এটা কোন ধরনের? ডাইনামিক নেট। ডাইনামিক, তো ইয়েস। ডাইনামিক নেটের ভিতরে কি বলেছিলাম যে এক বা একাধিক পাবলিক আইপি একের অধিক প্রাইভেট আইপি কে ট্রান্সলেট করবে। দ্যাট মিন্স এখানে প্রাইভেট আইপি হবে মাল্টিপল, অনেকগুলো প্রাইভেট আইপি কি হবে? ট্রান্সলেট হবে। সো অনেকগুলো প্রাইভেট আইপি কে কিভাবে ট্রান্সলেট করা যায়? অনেকগুলো প্রাইভেট আইপি কে আপনি কিভাবে একসাথে ইন্ডিকেট করবেন? অনেকগুলো ইনফরমেশনকে একটা জায়গায় কিভাবে শো করা যায়, ইন্ডিকেট করা যায়? তো রেঞ্জ স্যার দিয়ে না, রেঞ্জ না, দেখি অন্য কিছু। স্যার নেটওয়ার্ক অ্যাড্রেসটা নাকি? না, নেটওয়ার্ক সাম অ্যাড্রেসও না। কিছু একটা অ্যাড করে স্যার, কমান্ডে সাম টাম কিছু একটা, একটা লিস্ট ক্রিয়েট করে, মানে সিম্পল একটা সিম্পল জিনিস, একটা লিস্ট ক্রিয়েট করে। লিস্টে আমরা অনেক ইনফরমেশন এক জায়গায় রাখতে পারি না? হ্যাঁ, তো জি, আমি স্যার। এরকম একটা লিস্ট ক্রিয়েট করে। তো লিস্ট কি দিয়ে ক্রিয়েট করা যায়? লিস্ট ক্রিয়েট করে কিভাবে? আমরা কি এখন পর্যন্ত লিস্ট ক্রিয়েট করা শিখেছি? স্যার এসিএল এ তো ওই যে লিস্ট কমান্ডটা ছিল স্যার ওখানে। হুম, মানে আপনারা হ্যাঁ বলেন বলেন। স্যার ওখানে মানে কিছু স্পেসিফিক মানে ওই যে সাপোজ আপনি উদাহরণটা দিয়েছিলেন দারোয়ানকে কি কি কাজ করতে হবে, সেই হুম কাজগুলো তো স্যার একটা লিস্টে ছিল। হুম, এই তো মাথা খুলতেছে একটু একটু। তো তার মানে আমি যদি এখন ওই দারোয়ানকে কি কি কাজ করতে হবে সেটার যদি একটা লিস্ট বানাইতে পারি, তো সেম একই ভাবেও তো আমি বলতে পারি যে এখানে যাদের যাদের নাম আছে তারা নেট করার জন্য পারমিটেড, তারা নেট করতে পারবে। সো এরকম একটা লিস্ট কি আমি ক্রিয়েট করতে পারি না? জি দ্যাট স্যার মিন্স পারি। আমি একটা এসিএল লিখতে পারি অনলি। এসিএল টাকে অ্যাপ্লাই না করে আমি একটা এসিএল লিখতে পারি। একটা এসিএল লেখা মানে একটা লিস্ট ক্রিয়েট করা। এসিএল এর মাধ্যমেই আমরা লিস্ট ক্রিয়েট করি, কারণ নামই তো ওর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সো লিস্ট ক্রিয়েট করতে তাহলে আমাকে এসিএল ইউজ করতে হবে। সো তার মানে আমরা এখানে এসিএল দিয়ে একটা লিস্ট বানাতে পারি, যেই লিস্টের ভিতরে যারা যারা থাকবে তারাই কি করতে পারবে? নেট করতে পারবে। সো এই কারণে আপনারা স্টেপটাকে যদি এইভাবে চিন্তা করেন যে যদি আমরা ডাইনামিক নেট কনফিগার করতে যাই, সবার শুরুতে আমাকে একটা লিস্ট বানাইতে হবে, যেই লিস্ট ইন্ডিকেট করবে কে কে নেট করার জন্য পারমিটেড বা কে কে নেট করতে সক্ষম হবে। সেকেন্ড স্টেপে হবে যে এখন আমি নেটটাকে ওই লিস্ট দিয়ে কনফিগার করব, আর থার্ড স্টেপটা হবে আমি নেটটাকে অ্যাপ্লাই করব। বোঝা গেছে? জি স্যার। তিনটা স্টেপে প্রথমে লিস্ট হবে কে নেট করতে সক্ষম হবে, 2 নম্বরে নেটটাকে কনফিগার, আর 3 নম্বর নেটটাকে অ্যাপ্লাই। ওকে, সো তাহলে আসেন আমরা ঝটপট শুরু করি। তাহলে আমরা শুরুতেই কি করব যে একটা লিস্ট ক্রিয়েট করব। সো লিস্টটা যেহেতু যে সিম্পল একটা লিস্ট, আমাদের এক্সটেন্ডেডে যাওয়ার দরকার নেই, আমরা একটা স্ট্যান্ডার্ড এসিএল লিখব। সো আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, লেটস সে আমাদের লিস্টের নাম হবে নেট হাইফেন লিস্ট। নেট লিস্ট নামে আমি একটা লিস্ট ক্রিয়েট করব। সো এই লিস্টের ভিতরে যারা থাকবে তারা কি পারমিশন পাবে? ইন্টারনেটে অ্যাক্সেস তারা কি পারমিট হবে না ডিনাই হবে? পারমিট হবে স্যার। পারমিট হবে, কারণ যেহেতু স্ট্যান্ডার্ড এসিএল, সো এখানে ইন্টারনেটের অ্যাক্সেস, প্রোটোকল অ্যাক্সেস এগুলো আমাদের কাজে নাই। আমাদের এখানে হচ্ছে আইদার পারমিশন অর ডিনাই। সো হচ্ছে পারমিটেড। সো পারমিট কাকে পারমিট করব? আমার নেটওয়ার্কে যারা আছে। So আমি দেখতে পাচ্ছি যে আমার নেটওয়ার্কে আমি ক্লাস সি ইউজ করতেছি। সো আমি চাইলে এখানে শুধু ক্লাস সি কেই রাখতে পারি, আবার চাইলে পুরো ক্লাস ক্লাস এ ক্লাস বি ক্লাস সি সবগুলোকেই রাখতে পারি। তো দরকার নেই, আমি শুধু ক্লাস সি কেই রাখি সোফার। 192.168.0.0, ওয়াইল্ডকার্ড মাস্ক হচ্ছে কি 0.0.255.255। এন্টার, শেষ।
এক্সিট, কারণ শেষে ডিনাই এনি আছে, সো এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নাই। সো আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম, যে এই লিস্টের আন্ডারে আমি সকল ক্লাস সি এর প্রাইভেট অ্যাড্রেস গুলোকে রেখে দিলাম, এরা নেট করার জন্য পারমিটেড। ক্লিয়ার এতটুকু? এনি ডাউট, এনি জি স্যার। কনফিউশন? নাই, ওকে। তাহলে প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপ কি? কনফিগার। সো কনফিগার কিভাবে হবে? কনফিগার ওই যে আগের স্টেপের মতন, আইপি নট অ্যাক্সেস লিস্ট, এখানে হবে আইপি নেট ইনসাইড সোর্স। সো এখন আমাদের সোর্স কি হবে? স্যার লিস্ট। লিস্ট। দেন লিস্টের নাম অথবা নাম্বার, যদি আমরা নাম্বার দিয়ে লিখে থাকি তাহলে নাম্বারে, যদি নাম দিয়ে লিখে থাকি তাহলে নামে। তো আমরা কি লিস্ট ক্রিয়েট করছি? নাম দিয়ে। সো নেট হাইফেন লিস্ট, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। লিস্টের পরে এটা হচ্ছে কি? ইনসাইড লোকাল। এই যে আমাদের আগের অনুসারে আইপি নেট সোর্স স্ট্যাটিক, তারপরে ইনসাইড লোকাল। সো ইনসাইড লোকালের জায়গায় দিলাম পুরো লিস্টটা। দেন দিতে হবে কি? ইনসাইড গ্লোবাল। সো এখানে ইনসাইড গ্লোবাল কি হবে? ইনসাইড গ্লোবাল হবে ইন্টারফেস। 11 ইনসাইড গ্লোবাল হবে ইন্টারফেস, কারণ এখানে আমরা আইপিটা মেনশন করিও না। ডাইনামিক নেটে কখনোই আইপি মেনশন করা হয় না। ডাইনামিক নেটে মেনশন করা হয় যে আইদার আমরা একটা ইন্টারফেস ইউজ করে কাজ করব অর একটা পুল ইউজ করে কাজ করব। সো এখানে আমি মেনশন করব হচ্ছে ইন্টারফেস, আর ইন্টারফেসের নাম্বার সিরিয়াল 020। এই ইন্টারফেসের মধ্যে যে আইপি আছে ও সেটাকে ইউজ করবে, বাট এখানে মেনশন করতে হয় ইন্টারফেস। আর প্যাড যখন কনফিগার করবেন, দ্যাট মিন্স যখনই আপনার পোর্ট অ্যাড্রেস রিলেটেড পোর্ট নাম্বার নিয়ে কাজ করতে হবে, তখনই এটার শেষে ওভারলোড এই কথাটা দিতে হবে। যখনই পোর্ট অ্যাড্রেস নিয়ে কাজ করতে যাবেন তখনই এখানে ওভারলোড কথাটা দিতে হবে। ওভারলোড মানে হচ্ছে যে এখানে একজনের উপরে মাল্টিপল লোড পড়বে। সো যেহেতু একের উপরে অনেক লোড পড়বে, সো ও যখনই ট্রাফিক নিয়ে ইন্টারনেটে যাবে ওকে অবশ্যই পোর্ট নাম্বার অ্যাজ আ ট্যাগ হিসাবে রাখতে হবে। যদি ও ট্যাগ হিসাবে না রাখে তাহলে যখন ইন্টারনেট থেকে ব্যাক করবে কোন ট্রাফিক কার এটাকে আউলা যাবে, কারণ ও তো একসাথে অনেক ট্রাফিক ইন্টারনেটে নিয়ে যাবে, একই পাবলিক আইপি। দ্যাটস ওয়াই এখানে ওভারলোড লিখতে হবে। and then apply. so apply আমরা অলরেডি সিরিয়াল 0 to 1 এই ইন্টারফেসে করে আসছি। সিরিয়াল 0 to 0 এই ইন্টারফেসে অলরেডি অ্যাপ্লাই করা আছে, শুধু করা নাই হচ্ছে গিগ 000 এই ইন্টারফেসটাতে। যেহেতু শুধু ওই একটা ইন্টারফেসে করা নাই, দ্যাটস ওয়াই আমরা শুধু ওই ইন্টারফেসটাতে ঢুকবো, ইন্টারফেস D000 IP net inside exit। এখন পিসি থেকে আমরা পিং করি, পিং পাচ্ছি। অ্যাডমিন থেকে পিং করি, এখানেও পিং পাচ্ছি। সো এখন আমি যে কোনো পয়েন্ট থেকে পিং করি না কেন আমি পিং পাবো। এটাই হচ্ছে কি? ডাইনামিক নেট। এবং এখানে ট্রান্সলেশনটা হচ্ছে আপনার পোর্টের সিকোয়েন্স ধরে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনার কি ইন্টারফেস সিরিয়াল 0 to 0 তে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসের উপরে বেস করে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এনি কোয়েশ্চেন? এটা তো আমরা ডাইনামিকের মধ্যে প্যাডটা করলাম। প্যাডটা করলাম, এখন ডাইনামিকের মধ্যে ডাইনামিক যেটা মানে পিওর ডাইনামিক যেটা সেটা এখন কনফিগার করব। তো সেটা কনফিগার করার আগে আমি এই যে কমান্ডটা, যেই কমান্ডটা দিয়ে আমি প্যাডটাকে কনফিগার করলাম, এই কমান্ডটাকে আমি রিমুভ করে দিব। এই যে কমান্ডটা, এই কমান্ডটাকে আমি রিমুভ করে দিব। কেন এই কমান্ডটাকে রিমুভ করে দিব? এই কারণে, সো দ্যাট এখন আমি আবার এগেইন হচ্ছে কি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল বা রিকোয়েস্ট টাইম আউট চলে আসে, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখন আবার রিচ করতে পারতেছি না।
তাহলে আমি যখন ডাইনামিকটা কনফিগার করবো আমি আবার দেখাতে পারবো যে নাও আমি ডাইনামিক দিয়ে রিচ করতেছি, আমি এখন প্যাড দিয়ে না, আমি এখন ডাইনামিক দিয়ে রিচ করতেছি। বোঝা গেছে? সো আমি কিন্তু এই যে এখন আবার আমার রিচ বন্ধ হয়ে গেছে। সো এটার জন্য আমরা এখন কি করব, আমরা এখন এখানে ডাইনামিক নেট কনফিগার করব। সো ডাইনামিক নেট কি, সেটা হচ্ছে একের অধিক পাবলিক আইপি একের অধিক প্রাইভেট আইপি কে নিয়ে যাবে। সো আমাদের নেটওয়ার্কে দেখেন এখানে পাবলিক আইপি আছে, সরি প্রাইভেট আইপি আছে কয়টা আমাদের নেটওয়ার্কে? সোফার একটা দুইটা তিনটা, মানে আমার তিনটা ইউজার ইন্টারনেটে যাচ্ছে। আর এই রেঞ্জের ভিতরে পাবলিক আইপি আছে কয়টা? এখানে টোটাল কয়টা পাবলিক আইপি আছে? স্যার 2 কিউব মানে হচ্ছে আটটা। আটটা পাবলিক আইপি আছে। সো এই আটটা পাবলিক আইপির ভিতরে একটা আমরা অলরেডি এখানে ইউজ করে ফেলছি, সো আমাদের হাতে আরো সাতটা পাবলিক আইপি আছে। ঠিক কি না? স্যার এখানে কি ইউজড আনইউজড এর ব্যাপার স্যাপার আছে না? হ্যাঁ, এখানে তো ইউজড আনইউজড আছে, সো জিরো তো আনইউজড, লাস্টেরটা আনইউজড। তাহলে সেই হিসেবে তো স্যার 6টা হওয়ার কথা। হ্যাঁ, সেই হিসাবে এখানে ছয়টা পাবলিক আইপি আছে, এর ভিতরে আমরা এখানে একটা ইউজ করে ফেলছি, so আমাদের হাতে এখন বাকি আছে আর কয়টা? পাঁচটা। 5টা। সো এখানে পাঁচটা আইপি আমার কাছে আছে। সো পাঁচটা আইপি দিয়ে আমরা কি করতে পারি, একটা পুল ক্রিয়েট করতে পারি। আমরা এখানে একটা পুল বানালাম, বাট আমি এখানে পাঁচটা না, লেটস সে আমি এখানে তিনটা আইপি দিয়ে আমি একটা পুল বানাবো। ওকে, সো এখানে একটা পুল ক্রিয়েট করি। সো পুল ক্রিয়েট করতে হয় ওই যে ডিএসসিপি তে আমরা যেভাবে পুল ক্রিয়েট করেছিলাম সেরকম ভাবেই। সো আইপি ডিএসসিপির জন্য কি ছিল, আইপি ডিএসসিপি পুল, এখানে হবে আইপি নেট পুল, দেন পুলের নাম। সো ধরেন আমাদের পুলের নাম হচ্ছে নেট হাইফেন পুল, দেন পুলের স্টার্টিং আইপি, কোন আইপি থেকে পুল স্টার্ট হবে, 255.252.252 থেকে 252525 লেটস সে 2 3 4, আমি 4 পর্যন্ত যাব। ঠিক আছে, তিনটা আইপি অ্যাড্রেস নিলাম, 2 3 4, এই তিনটাকে আমি পুলের ভিতরে রাখতেছি। তারপরে হচ্ছে নেট মাস্ক, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত, 255.255.255.248, এন্টার। তো এইখানে আমি এখন একটা পুল ক্রিয়েট করলাম নেট পুল নামে, যেই পুলের ভিতরে আমার এই 2 3 এবং 4 এই তিনটা আইপি অ্যাড্রেস আছে। ওকে, সো এখন আমি যদি নেট কনফিগার করি, কমান্ডটা হবে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। আমরা তো অলরেডি লিস্ট ক্রিয়েট করে রাখছি, আমাদের একটা নেট লিস্ট ক্রিয়েট করা আছে না? জি স্যার। সো এই লিস্টটাকে আমরা এখন ইউজ করব, নেট লিস্ট। তারপরে হচ্ছে পুল, গ্লোবালের জন্য পুল ইউজ করবে, আমরা যে পুলটা ইউজ ক্রিয়েট করলাম সেই পুলটা, নেট হাইফেন পুল। আপনি চাইলে এখানে ইন্টার দিয়ে দিতে পারেন, আবার চাইলে এখানে এই ওভারলোড কথাটা অ্যাড করতে পারেন। এখন ওভারলোড আপনি অ্যাড করবেন কি করবেন না, এটা কিসের উপর ডিপেন্ড করবে বলতে পারেন? স্যার আমরা ওই যে সেম গ্লোবাল আইপি যদি ইউজ করি তখন ওভারলোড কথাটা মাস্ট ইউজ করতে হবে। আর হ্যাঁ, আর স্যার যখন আমরা পুল ইউজ করি তখন ওভারলোড কথাটা ইউজ করাটা বেটার আমার মতে, কারণ কখনো যদি সে যেহেতু নিজের থেকে হচ্ছে মানে পুল থেকে আইপি নিয়ে নিচ্ছে, তখন এট এ টাইম একটা আইপির এগেনস্টে তো স্যার দুইটা ইউজার যাইতেই পারে, দুইটা প্রাইভেট আইপি যাইতেই পারে। আচ্ছা, আপনার So, কনসেপ্টটা কাইন্ড অফ ঠিক আছে, মানে যতটুকু আপনি বুঝেছেন গুড, ভালো বুঝেছেন। এখানে একটু আমি কারেকশন করে দিই, সেটা হচ্ছে আপনি যা বলেছেন ঠিক বলেছেন 90%, 10% একটু মিস্টেক আছে। মিস্টেকটা হচ্ছে পুল থেকে যখন আইপি সে কালেক্ট করে, মানে পাবলিক আইপি কালেক্ট করে যখন ইন্টারনেটে যাবে, তখন হচ্ছে পুলের অ্যাভেলেবেল আইপি নিয়েই যাবে। সো দ্যাট মিনস ও কখনোই একটা পাবলিক আইপি দুইজনকে দিবে না। ঠিক আছে, কারণ একটা পাবলিক আইপি যদি একটা ইউজার নিয়ে ইন্টারনেটে চলে যায়, ওইটা চলে গেছে। এখন ওভারলোড আমরা কখন ইউজ করব? ওভারলোড ইউজ করব
যে যদি আমার এরকম একটা অবস্থা হয়, লেটস সে আমার পুলের ভিতরে আইপি আছে 3টা, আমার ইউজার আছে 10টা। সো এখন 10টা ইউজার থেকে অ্যাটলিস্ট 4-5টা ইউজার এট এ টাইমে ইন্টারনেট কমিউনিকেট করতেই পারে, অথবা 10 জনই কমিউনিকেট করতে পারে। তো সেই ক্ষেত্রে পুলে আইপি আছে 3টা, ও 3 জনকে 3টা আইপি দিয়ে ইন্টারনেটে পাস করে দিবে। বাকি 7 জনকে ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার ইন্টারনেট থেকে রিপ্লাই ব্যাক আসতেছে। সো দে হ্যাভ টু ওয়েট টিল দেন। এই ওয়েটিং টাইমটা, মানে ওয়েট করা মানে এখানে কি হবে, ল্যাটেন্সি ক্রিয়েট হবে। ঠিক আছে, সো এই ল্যাটেন্সি ক্রিয়েট করার হাত থেকে বা ওয়েট করার হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে ওভারলোড দিয়ে দিই। ওভারলোড মানে হচ্ছে লেটস সে যখনই কেউ কমিউনিকেট করতে যাবে, আমরা ওই পোর্ট নাম্বার ট্যাগ রেখে ওরে পাঠাই দিব। সো যদি আমার পাবলিক আইপি শর্ট পড়ে ইন্টারনেটে পাঠানোর জন্য, তখন তো আমরা জানি একটা পাবলিক আইপিকে আমি মাল্টিপল টাইম ইউজ করতে পারি, কারণ যেহেতু আমি সবার পোর্ট নাম্বারটাকে ট্যাগ করে রাখতেছি, সো আমার তখন প্রবলেম নাই। আর আমাদের এই টপোলজিটার জন্য যেটা আমরা ক্রিয়েট করেছি, এখানে ওভারলোড না লিখলেও কোনো প্রবলেম নাই, কারণ এখানে আমার ইউজারই আছে 3টা, পাবলিক আইপিও আছে 3টা, সো কোনো সমস্যা হবে না। বোঝাতে পারছি? বাট দিস ইজ আ গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনার ডাইনামিক নেট কনফিগার করার সময় ওভারলোড কথাটা বলে দেওয়া, মানে যখনই আমরা ডাইনামিক নেট কনফিগার করব, আমরা এই ওভারলোড কথাটা ইউজ করব। দিস ইজ আ ভেরি গুড প্র্যাকটিস। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি সবাই? জি স্যার। সো যেহেতু এখন আবার আমাদের নেট এই যে ডাইনামিক নেট কনফিগার হয়ে গেল, সো এটা হচ্ছে ডাইনামিক নেট কনফিগারেশন। এখন দেখেন, এখন আমি আবার যদি পিং করি, আমি আবার পিং পাবো, কারণ এখন আপনার এই নেটটা কনফিগার হচ্ছে ডাইনামিকের থ্রুতে, নট প্যাটের থ্রুতে। বোঝা গেছে? কারো কোনো জি, কিছু স্যার। বলার আছে, কিছু জানার আছে? সো কারো যদি কিছু বলার বা জানার না থাকে, তাহলে এই হচ্ছে আমাদের ফুল নেট কনফিগারেশন। ওকে, সো কারো যদি কিছু বলার না থাকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, কারণ আমাদের আর থিওরিটিক্যাল মানে সরি প্র্যাকটিক্যাল আর কিছু নেই। প্র্যাকটিক্যালের দুই তিনটা টপিক আছে, সেই টপিকগুলো আমরা পরবর্তীতে একটা ক্লাস, একদম লাস্ট ক্লাস আমাদের যেটা হবে, সেই ক্লাসে গিয়ে আমরা ওটা আলোচনা করব। তার আগ পর্যন্ত এখন থেকে আমাদের প্রতি উইকেই হচ্ছে থিওরি ক্লাস হবে। ইয়েস দেবাশিস? দেবাশিস হাত তুলেছি, কিছু বলতে চাচ্ছি? স্যার জি। আমার মাইক্রোফোন অফ ছিল। স্যার হচ্ছে যেটা বলতে চাইছিলাম, আমি স্যার যে কালকে ক্লাসটা করতে পারি নাই স্যার। আসলে মেইল আমি করে স্যার দিন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, এই জন্য আজকে যে প্রথম দিকের পোর্শনটা আমি বুঝি নাই। হুম, কারণ ওকে লাস্টের দিন আমরা ওই এসিএলটা কনফিগার করেছিলাম। হ্যাঁ স্যার, এর জন্য যাই হোক, মানে শুরুতে থ্যাংক ইউ স্যার। তো আমি আজকের পর থেকে আপনারা যদি ক্লাস মিস করেন, এটাও বলে দিচ্ছি যে আজকের পর থেকে যারা ক্লাস মিস করবেন, আজকের পর থেকে আমাদের আর কোনো ভিডিও সেশন অ্যাভেলেবেল থাকবে না। যদি ক্লাস মিস দেন, নিজ দায়িত্বে জিজ্ঞাসা করে নেবেন যে ওই দিন ক্লাসে কোন কোন চ্যাপ্টার পড়ানো হয়েছিল, সেই চ্যাপ্টার আপনারা বাসায় গো থ্রু করবেন। মডিউলের ভিতরে ডিটেইল ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি আজকে থেকে মানে আমাদের যে নেক্সট ফ্রাইডে স্যাটারডে নেক্সট 2 উইকের 4টা ক্লাস প্রতিদিন আমি ঠিক 3:30টার সময় ক্লাস শুরু করব, এবং আমাদের ক্লাস হয়তো 4:30টা থেকে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত কন্টিনিউ হবে। এর ভিতরে আমি 2 থেকে 3টা চ্যাপ্টার এট ম্যাক্স এর থিওরি আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিব, ইউ নো কিভাবে থিওরির ওভারভিউ দেওয়া হয়। সো ভাবে করে থিওরির একটা ওভারভিউ দিয়ে দেওয়া হবে যে এখানে এই জিনিসগুলো আলোচনা করা আছে, ইউ নিড টু গো থ্রু দ্যাট। আপনাদের নিজেদের কাজ হবে বাসায় ওই চ্যাপ্টার গুলোকে গো থ্রু করা, বাসায় ওই চ্যাপ্টার গুলো পড়া, এবং এটা আপনাদেরকে রেগুলার বেসিসে পড়তে হবে, যাতে করে বেশি লোড না চলে আসে। সেই জন্য আমি
খুব অল্প অল্প চ্যাপ্টার করেই আগাবো, মানে 2টা থেকে 3টা চ্যাপ্টার এট ম্যাক্স পড়াবো। আমি চাইলে একদিনে 6টা চ্যাপ্টার পড়িয়ে 2 দিনে পুরো মডিউল শেষ করে দিতে পারি, ঠিক আছে? বাট তাতে কি হবে,